হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকে আমি স্ম্যাকডাউনের রিভিউ করব, যে স্ম্যাকডাউনটা হলো। আর ভাই সাব দারুণ হয়েছে স্ম্যাকডাউন। আমি বলবো না যে খুব ভালো হয়েছে, যখন যখন রক ছিল, ট্রাইবাল চিফ ছিল, না সেরম লেভেলের ভালো হয়নি। বাট অনেক কিছু রিভিল হয়েছে, অনেক নতুন নতুন স্টোরি লাইনে টিজ দেওয়া হয়েছে, এবং যেটা সবচেয়ে বেস্ট হয়েছে সেটা হচ্ছে ব্লাড লাইন নিয়ে। এবং এটাই আমার অবাক লাগছে যে কোডি হচ্ছে এখন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন, বাট তাও ডাব্লিউডাব্লিউর সবচেয়ে বেশি যে জিনিসটা লোককে আকৃষ্ট করছে সেটা হচ্ছে ব্লাড লাইন। এটাই ব্লাড লাইনের ক্যারিসমা। যখন ট্রাইবাল চিফ রোমান আসবে, যখন ফাইনাল বস রক আসবে, এই ব্লাড লাইন ড্রামার সাথে জড়াবে, তখন ভিউয়ারশিপ আলাদা লেভেলে যাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর সেগমেন্টগুলো দুর্ধর্ষ হবে। যাই হোক, স্ম্যাকডাউন রিভিউ করার আগে আমি একটা জিনিস নিয়ে বলে দিতে চাই, ক্লিয়ারভাবে বলতে চাই, সেটা হচ্ছে জন মক্সলি আর রিনি ইয়াংকে নিয়ে। রিনি ইয়াংকে দেখতে খুব সুন্দর লাগছে, দিনকে দিন দেখতে সুন্দর হচ্ছে, বাট জন মক্সলি আমাদের IWGP ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছে। বেসিক্যালি জাপানের যে প্রমোশন আছে নিউ জাপান প্রো রেসলিং, তার যে ওয়ার্ল্ড টাইটেল হয়, মেন টাইটেল, সেটা জন মক্সলি জিতেছে তোমার তেতসুয়া নাইতোকে হারিয়ে। ওদের খুব বড় প্লেয়ার তেতসুয়া নাইতো, তাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের জন মক্সলি। কংগ্রাচুলেশন জানাচ্ছি জন মক্সলিকে, কারণ জন মক্সলি হচ্ছে প্রথম প্লেয়ার যে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ, AEWর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অ্যান্ড নিউ জাপান প্রো রেসলিংয়ের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, তিনটে শোয়েরই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে। সো কংগ্রাচুলেশন জন মক্সলে এই রেকর্ডটা করার জন্য, যে প্রথম সুপারস্টার যে ডাব্লিউডাব্লিউ, AEW এবং জাপান তিনটে শোতে, এই তিনটে সেপারেট শোতেই ওয়ার্ল্ড টাইটেল জিতেছে। যাই হোক, শো শুরু হয় কোডি রোডসকে দিয়ে। কোডি রোডসের সেম মোটিভেশনাল প্রোমো। আর কোডি রোডসের টাইটেল ধরার স্টাইল খুব বাজে, এগুলো ফিমেলরা ধরে ভাই, খুলে টাইটেলটাকে ধরো বা কোমরে পড়ো। যাই হোক, তবে কোডি রোডস ভাই খুব খুশি, মোটিভেশনাল স্পিচ। আর কোডি রোডস রিভিল করলো যে দুটো ট্রিপল থ্রেট ম্যাচ হবে, এবং সেই দুটো ট্রিপল থ্রেট ম্যাচে যারা যারা জিতবে তারা আবার একে অপরকে পরের সপ্তাহে স্ম্যাকডাউনে ফেস করবে, এবং যে জিতবে সে হবে কোডির নেক্সট চ্যালেঞ্জার, কোডির ফার্স্ট চ্যালেঞ্জার ফ্রান্সের ব্যাকল্যাশ পেপার ভিউতে। যাই হোক, প্রথম ট্রিপল থ্রেট ম্যাচ শুরু হয় এলএ নাইট ভার্সেস ববি ল্যাশলি ভার্সেস স্যান্টোস এসকোবার। যে ম্যাচটা ভালো ছিল, অবশ্যই ট্রিপল থ্রেট ম্যাচ ভালো তো ছিলই, তবে মেন ইভেন্টের মতো ভালো না। মেন ইভেন্টের ট্রিপল থ্রেটটা বেটার ছিল। যাই হোক, তো ম্যাচে ইন্টারফিয়ার করতে চলে আসে স্যান্টোসের দলের লোকেরা, লিগাদো দেল ফ্যান্তাসমা, তারা চলে আসে, স্ট্রিট প্রফিট চলে আসে, ববি ল্যাশলির টিমের লোকেরা, এবং এই সব ঝামেলার চক্করে আলটিমেটলি শেষের দিকে এলএ নাইট ম্যাচটা জিতে যায় স্যান্তোসকে পিন দিয়ে, BFT দিয়ে। একদম পারফেক্ট ডিসিশন, এলএ নাইটে জেতা উচিত, কারণ এলএ নাইট খুব পপুলার। সো এলএ নাইট ম্যাচটা জিতলো, অ্যান্ড এলএ নাইট কোয়ালিফাই করলো পরের সপ্তাহে স্ম্যাকডাউনের নাম্বার 1 কন্টেন্ডারশিপ ম্যাচের জন্য। যাই হোক, এরপর আমরা দেখি ব্যাক স্টেজে একটা সেগমেন্ট, যে সেগমেন্টটা দেখে আমার একটু খুব কষ্ট হয়েছিল, যে রোমানের যে রুমটা ছিল না, বড় রুম, সেই রুমে আর ট্রাইবাল চিফের নাম নেই। সেই রুমের নামটা আমেরিকান নাইটমেয়ার দিয়ে দিয়েছে, মানে সেটা কোডির রুম এখন, মানে রোমানের রুম নয়, রোমানের রুমটা এখন কোডি রোডস ব্যবহার করবে, কোডি রোডস ওই রুমে এখন বসবে। এবং সেটা দেখছে জিমি, পল হেম্যান এবং সোলো। এবং পল হেম্যান সোলো জিমিকে বললো যে এটাই হয়, জেতা হারা ম্যাটার করে এখানে, যতই যাই হোক কোডি জিতেছে, কোডি চ্যাম্পিয়ন, তাই এখন এই ঘরটাও চ্যাম্পিয়নের। যেহেতু এই ঘরটা চ্যাম্পিয়নের, তাই এই ঘর এখন কোডিই থাকবে। যদি এই ঘরটাকে ফেরত পেতে হয়, তাহলে টাইটেলটাকেও ব্লাড লাইনে আনতে হবে, এটাই ট্রাইবাল চিফের অর্ডার। যাই হোক, তারপর আমরা দেখি যে খবর আসে যে ড্র্যাগন লিকে অ্যাকচুয়ালি স্যান্তোস এসকোবার ইনজিওর করেনি, কারণ স্যান্তোস এসকোবার বলছে যে আমি ড্র্যাগন লিকে পেটাইনি। তাহলে কে পিটিয়েছে ড্র্যাগন লিকে? নিউ স্টোরি লাইন, আমরা সবাই জানি কে পিটিয়েছে ড্র্যাগন লিকে, এবং সেটা অবভিয়াস কার্লিতো। আর একদম ঠিক কাজ করেছে, লাইক কার্লিতোর হিল হওয়া উচিত। কারণ আমার এখন মনে হচ্ছে যে সমস্ত দোষ রে মিস্টিরিওরই। ভাই নিজের ছেলেকে পাত্তা না দিয়ে এজকে পাত্তা দিয়েছে, ভাই তারপর স্যান্তোসকে পাত্তা না দিয়ে কার্লিতোকে দিয়েছে, এখন ভাই কার্লিতোকে পাত্তা না দিয়ে আন্দ্রাদে দেন ড্র্যাগন লি এদেরকে পাত্তা দিচ্ছে। সো রে মিস্টিরিও ডিজার্ভ করে আরেকটা বিট্রিয়াল। এখন আমি বলবো রে মিস্টিরিও আসল হিল। যাই হোক, এবার আমরা দেখি যে ভেতরে, রিংয়ের ভেতরে আমাদের গল্প, মানে কথা বলছে পল হেম্যান। পল হেম্যান বলছে যে
ব্লাড লাইন কোনো রকম কোনো এক্সকিউজ দেবে না, রোমান কোনো রকম কোনো এক্সকিউজ দেবে না যে রোমান হেরেছে, কারণ ফেয়ার হয়েছে, কোনো এক্সকিউজের কোনো জায়গা নেই। রোমান জন সিনা বা আন্ডারটেকার বা জেউসোর জন্য হারেনি রোমান, রোমান হেরেছে নিজের দোষে। পল হেম্যান স্বীকার করে যে যখন গত বছরের রেসেলমেনিয়া কোডি হারে তখন পুরো দোষটা কোডির ছিল, কারণ কোডি সেরকম ফোকাস ছিল না, কোডি সোলো ফ্যাক্টরটাকে কাউন্ট করেনি, যে কারণে কোডি জিততে পারেনি গত বছর রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট। বাট এবছরে পুরো প্রিপেয়ার ছিল কোডি, রোমানও প্রিপেয়ার ছিল, বাট যখন ও চেয়ার পায় আর সেথ রলিন্সকে দেখে তখন ও যে প্রতিশোধের যে আগুন, 10 বছর প্রতিশোধের আগুন, সেই আগুনের লোভে প্রতিশোধের বদলার যে লালসা, সেই লালসার জন্য রোমান কোডিকে না পিটিয়ে, চেয়ার দিয়ে কোডিকে না পিটিয়ে সেথ রলিন্সকে পেটায়। ও চ্যাম্পিয়নশিপের থেকে নিজের বদলার তাকে বড় চোখে দেখে এবং সেই জন্যই রোমান ম্যাচটা হারে, রোমান নিজের দোষে ম্যাচটা হারে। তবে কোনো চাপ নেই, যেভাবে ফিনিক্স পাখি ছায়ের মধ্য থেকে উঠে এসে নিজেকে আবার তৈরি করে, তেমনি ট্রাইবাল চিফও, এবং সেই সময় সোলো মাইক কেড়ে নেয় পল হেম্যানের কাছ থেকে, এবং সোলো পল হেম্যানকে বলে যে জেতা হারার একটা কনসিকুয়েন্স হয় না, জেতার হারা সবসময় হারাই হয়। পরে সোলো জিমির দিকে তাকিয়ে থাকে, জিমির দিকে একটু অ্যাটিটিউড দেখায়, জিমিও বলে যে তুই কী করবি আমার, কারণ দেখো সোলো হয়তো জিমির ওপর রেগে আছে, কারণ জিমিও তার ম্যাচ হেরেছে রেসেলমেনিয়ার, খুব বাজেভাবে হেরেছে জেউসোর কাছে, খুব তাড়াতাড়ি হেরেছে। বাট আমি একটা কথা বলতে চাইছি, সোলো তুমি জেতা হারা নিয়ে ডায়লগ দিচ্ছ, কনসিকুয়েন্সের কথা বলছো, ভাই তুমি কটা ম্যাচ জিতেছো সিনাকে হারানোর পর? তুমি সিনাকে হারানোর পর 34টা টানা ম্যাচ হেরেছো, সো তুমি বলছো এটা কাইন্ড হিপোক্রিটিক্যাল ব্যাপার। যাই হোক, সোলো জিমি উসোকে হাগ করে বলে আই লাভ ইউ, তার পেছন থেকে একজন জিমিকে অ্যাটাক করে, তামাতঙ্গা ব্লাড লাইনের নতুন মেম্বার, সোলো আর তামাতঙ্গা দুজনে মিলে জিমি উসোকে খুব খেলায়। আমাদের সোলো ভাই তো সামন স্পাইকও দেয় জিমি উসোকে, প্রায় অনেকবার 5-6বার সামন স্পাইক দেয়, সেটাকে পল হেম্যান খুব ভয় পেয়ে যায়, পল হেম্যানের মুখে ভয় আমরা দেখতে পাই। সো পল হেম্যান খুব নার্ভাস হয়ে যায়, পল হেম্যান বুঝতে পারছে না যে কী হচ্ছে, সব সোলো আর তামাতঙ্গা জিমি উসোকে এইভাবে পেটাচ্ছে কেন। ইভেন একটা টাইম সোলো পল হেম্যানকে ওই হাতটা তুলতে বলার, পল হেম্যান ভয় হাতও তোলে, বাট পল হেম্যান তখন রোমানকে যখন কল করতে যায় তখন সোলো কী করে, সেই ফোনটা ভেঙে দেয়, পল হেম্যানের কাছ থেকে ফোনটা নিয়ে নেয়, এবং পল হেম্যানের কাছ থেকে ফোনটা নিয়ে ও ফোনটা ভেঙে দেয় আমাদের সোলো ভাই। সো বেসিক্যালি সোলো হয়তো এখন নিজেকে নতুন লিডার হিসেবে দেখছে, সোলো হয়তো নিজে চায় লিডার হিসেবে নিজেকে তুলতে, নয় অন্য কোনো স্টোরি লাইন আছে যেটা আমরা এখনও বুঝতে পারছি না, ধীরে ধীরে আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি সোলো নিজে চাইছে, নাকি ফাইনাল বস রকের আদেশে করছে, নাকি রোমানই অ্যাকচুয়ালি করাচ্ছে, দেখা যাক। বাট যাই হোক, টুইস্ট আছে প্রচুর, মজা হবে এই স্টোরি লাইনটা নিয়ে। যাই হোক, এরপর আমরা ব্রন ব্রেকারের ডেবিউ দেখি এগেইনস্ট ক্যামেরুন গ্রাইমস, আর এই পার্টিকুলার সিনে ক্যামেরুন গ্রাইমস টপ রোপ থেকে কি একটা দিতে গেছিলো, ব্রন ব্রেকার মিড এয়ারে স্পাইন বাস্টার দেয়, দারুণ মুভ। যাই হোক, ব্রন ব্রেকার স্পিয়ার দিয়ে ম্যাচটা জিতে যায়, ব্রন ব্রেকারের জেতাটা খুব দরকার, তো ব্রেকার ম্যাচটা জিতলো। দেন বেলি আসে তার টাইটেল নিয়ে, ফ্যান রিয়াকশান পায়, ফ্যানেদেরকে প্রশংসা করে যে ফ্যানেদের জন্যই আজকে সব কিছু হয়েছে, ফ্যানরা সবসময় ওর পাশে ছিল, সমস্ত পরিস্থিতি ওর পাশে ছিল, তো এই জন্য বেলি ফ্যানেদেরকে খুব ক্রেডিট দেয়, ফ্যানেদের নামে ভালো ভালো কথা বলে, বেলি টিপিক্যাল বেবি ফেস চ্যাম্পিয়ন। যাই হোক, তারপর টিফানি আসে এবং টিফানি চ্যালেঞ্জ করে কাইন্ড বেলিকে যে ও বেলির অপোনেন্ট হতে চায়। বেলি বলে না, আমি চাই নিয়মির সাথে খেলতে, আমি চাই নিয়মি ভার্সেস বেলি হোক, কারণ নিয়মি ডিজার্ভ করে ম্যাচ। তো নিয়মির সাথে টিফানির একটু ছোট ঝামেলা হয়, যে টিফানি নিয়মিকে অলরেডি একবার হারিয়েছে, তো নিয়মি কী করে চান্স পায় টাইটেলের ওপর। যাই হোক, তো নিয়মি ভার্সেস টিফানি ম্যাচটা বুক হয়, যে জিতবে সে বেইলিকে ফেস করবে ফর দ্য আনডিসপিউটেড উমেন টাইটেল। এবং টিফানির প্রেজেন্টেশন খুব সুন্দর, টিফানিকে দেখতেও মিষ্টি আর প্রেজেন্টেশন খুব সুন্দর। যাই হোক, ম্যাচ ভালো হয়, ম্যাচে অনেক ভালো ভালো মুভমেন্ট ছিল, বাট ম্যাচটা নিয়মই জিতে যায় বাই রোল আপ পিন। ভালো ডিসিশান আমি ঠিক বলতে পারছি না, কারণ টিফানি একটা ম্যাচ হেরে গেল, বাট ওকে রোল আপে যেহেতু হারলো খুব একটা হার্ট হবে না ওর ক্রেডিবিলিটি, প্লাস নিয়মি অনেক ম্যাচ হেরে বসে আছে, সো নিয়মি জিতেছে, খারাপও না একদম ডিসিশানটা, ঠিকই আছে। আর টিফানি খুব তাড়াতাড়ি যদি বেলিকে ফেস করে সেটাও খুব একটা ভালো দেখতে লাগবে না, কারণ আমার মনে হয় টিফানি আলটিমেটলি বেলিকে ডিথ্রোন করবে ফ্রম দ্য টাইটেল।
তারপর আমরা চেলসি গ্রিনকে দেখি, চেলসি গ্রিন আর পাইপেন নিভেন। চেলসি গ্রিন ডিমান্ড করে একটা ট্যাগ টিম ম্যাচের, আর অপোজিটে কাকে পায়, বিয়াঙ্কা এবং জেড কার্গিল, এবং বিয়াঙ্কা এবং জেড কার্গিল ম্যাচটা যেতে অবভিয়াসলি যেতে। সো বিয়াঙ্কা আর জেড কার্গিল হয়তো নতুন ট্যাগ টিম, আর খুব ভালো ডিসিশন বিয়াঙ্কা জেড কার্গিল ট্যাগ টিম। ইভেনচুয়ালি আমরা দেখবো বিয়াঙ্কা বেলেয়ার ভার্সেস জেড কার্গিল, যখন ওদের মধ্যে কেউ একজন হিল টার্ন করবে। বাট আপাতত দুজন ট্যাগ টিম বেশ ভালো ডিসিশন ডাব্লিউডাব্লিউইর। তবে চেলসি গ্রিন আর পাইপার নিভেন দুজনেই খুব ট্যালেন্টেড, আমি চাই ডাব্লিউডাব্লিউ ওদেরকে অন্য কাজেও ইউজ করুক, শুধুমাত্র জবার হিসেবে না রাখাই উচিত। দেন আমরা দেখি যে পল হেম্যান অ্যাকচুয়ালি জিমি উসোর রুমে গেছিলো, মানে রুমে না, ওই ট্রেনারের যে মানে বেসিক্যালি মেডিকেল স্টাফ যেখানে থাকে সেই রুমে গেছে, যেখানে জিমি ছিল ইনজিওর্ড হয়ে পড়ে। তো আমাদের পল হেম্যান গেছিলো, পল হেম্যানকে কোশ্চেন করে ইন্টারভিউয়ার যে জিমির অবস্থা কীরকম। পল হেম্যানের মুখ চোখ দেখে বোঝা যায় যে জিমির অবস্থা ভালো নেই। পল হেম্যান নিজেও বুঝতে পারছে না কী হচ্ছে, পল হেম্যানের খুব খারাপ লাগছে জিমি উসোর জন্য। বাট সেই সময় তামাতঙ্গ এসে পল হেম্যানকে বলে যে ট্রাইবেল চিফের অর্ডার, আর সঙ্গে সঙ্গে সোলো এসে হাসে, যেটা ইন্ডিকেট করছে যে সোলো হয়তো নিউ ট্রাইবেল চিফ, আর পল হেম্যান এখন সোলোর ভাইসম্যান, আর পল হেম্যানকে সেটাই মানতে হবে, নইলে পল হেম্যানও সামওয়ান স্পাইক খাবে। ভেরি ইন্টারেস্টিং, দেখা যাক কী হয়। দেন একটা আমরা ম্যাচ দেখি, ম্যাচের আগে একটা কথা বলে রাখি যে লোগান পল সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ছাড়ে, যে ভিডিওতেও নিজের তারিফ করে আর বলে যে আমি হচ্ছি এখন লেজেন্ড কিলার, কারণ আমি র্যান্ডির মতো লেজেন্ডকে হারিয়েছি রেসলমেনিয়ায়, আমার জন্য টিকিট সেল বেড়েছে। ওয়েলকাম সবাইকে লোগান পল লেভেক এরাতে। বেসিক্যালি ট্রিপল এইচের নাম পল লেভেক অ্যান্ড লোগান পল, সো লোগান পল লেভেক এরা। যাই হোক, তারপর কেভিন ওয়েন্স আসে ওর ট্রিপল থ্রেট ম্যাচটা খেলার জন্য, আর কেভিন ওয়েন্স খুব ভালোভাবে একটা কথা বলে যে এজে স্টাইলস এখনও এলএনআই ট্রমাতে ভুগছে, আর রে মিস্তেরিও আর আমার মধ্যে অনেক সিমিলারিটি আছে, যে আমরা দুজনেই ছেলে আছে এবং আমাদের দুজনের ছেলেই আমাদের থেকে সাইজে লম্বা, কিন্তু আমার ছেলে ভালো আর রে মিস্তেরিওর ছেলেটা এক নম্বরে গার্বেজ। যাই হোক, বাট বেশ কমেডিক ছিল সিনটা, লাইক কেভিন ওয়েন্স ব্যাক স্টেজে ক্যামেরা নিয়ে এইভাবে আসছিল, বেশ আমার বেশ দারুণ লেগেছে, বেশ এন্ট্রিটা দারুণ ছিল। যদি ইউটিউবে পান তাহলে অবশ্যই দেখবেন কেভিন ওয়েন্সের এন্ট্রি, আর কেভিন ওয়েন্সের ডায়লগ ডেলিভারি খুব ভালো, বেশ ভালো লাগে, বেশ স্যাভেজ কথাবার্তা বলে রোস্ট করে দেয়, ঠিক আছে। সত্যি তো ওর ছেলে আর রে মিস্তেরিওর ছেলে দুজনেই বাবাদের থেকে খুব লম্বা। যাই হোক, তার ম্যাচ হয়, যে ম্যাচটা খুবই ভালো ছিল, অবভিয়াসলি মেন ইভেন্ট হওয়ার যোগ্য, দারুণ ম্যাচ, তিনজনের মধ্যে কেমিস্ট্রি খুব ভালো, এজে, রে মিস্তেরিও আর কেভিন ওয়েন্স তিনজনই খুব ভালো রেসলার। সো ম্যাচটা ভালো হয়, আমি খুব এনজয় করেছি, ম্যাচটা হাই ফ্লাইং ছিল, অনেক কাউন্টার ছিল অ্যান্ড অনেক ভালো ভালো মুভমেন্ট ছিল, লাইক ডাবল জার্মান সুপ্লেক্স ছিল একটা। তবে ফিনিশটা আমার খুব ভালো লেগেছে, ফিনিশটায় স্টাইলস টপ রোপ থেকে রে মিস্তেরিওকে স্টাইলস ক্লাস দেয় কেভিন ওভেন্সের উপর, অ্যান্ড দেন রে মিস্তেরিওকেই কভার করে পিন দেয়, একদম পারফেক্ট ডিসিশন 1, 2, 3। এজে স্টাইলসের জেতাটা খুব দরকার ছিল, কারণ এজে স্টাইলস অনেক ম্যাচ হেরেছে। আর পরের সপ্তাহে স্ম্যাকডাউনে আমরা পাচ্ছি এজে স্টাইলস ভার্সেস এলএ নাইট পার্ট 2 রেসলম্যানিয়া রিম্যাচ, উইনার উইল ফেস কোডি রোডস অ্যাট ফ্রান্স ইন ব্যাকল্যাশ পেপার ভিউ। আমার মনে হচ্ছে এজে স্টাইলস জিতবে, কারণ এজে ভার্সেস কোডি রোডস এই ম্যাচের পোটেনশিয়াল খুব 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 বেশি, এজে স্টাইলস ভার্সেস কোডি রোডস। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনাদের সাপোর্টের খুব দরকার। প্লাস আপনারা নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন, যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পেয়ে যান। তাই নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করে রাখুন সময় মতো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন। নমস্কার।